ফ্যানটা অফ করে দাও। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়নের লবণের কি শনাক্তকরণ বলো? আয়ন শনাক্তকরণ, লবণের আয়ন শনাক্তকরণ। ওকে ফাইন, তাহলে প্রথমে একটু খেয়াল করো, এই দেখো, এই লবণ জিনিসটা কি? লবণে কি থাকে বলো? ক্যাটায়ন এবং মানে পজিটিভ এবং নেগেটিভ চার্জ দুটোটা মিলে কি থাকে? একটা ক্যাটায়ন একটা কি অ্যানায়ন। তো প্রথমে একটু খেয়াল করো, এই কথা নাই লবণ জিনিসটা কি, এই কথা নাই লবণ জিনিসটা কি। লবণ হচ্ছে এসিড এবং ক্ষার, যেমন আমরা HCl, তার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি তাহলে আমার এখানে কি তৈরি হবে? NaCl উৎপন্ন হবে, প্লাস কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। তাহলে এটাকে আমি কি বলতেছি বলো? লবণ বলতেছি। কি বলতেছি? লবণ বলতেছি। এটাকে আমি লবণ বলতেছি। দেখো, এটাকে আমি লবণ বলতেছি। যদি আমি এটাকে লবণ বলে থাকি তাহলে একটু দেখো, যদি এটাকে লবণ, এই কথা নেই, যদি এটাকে আমি লবণ বলে থাকি তাহলে একটু সিদ্ধান্ত নাও। দেখো, এটাকে যদি লবণ বলে থাকি তাহলে সিদ্ধান্ত নাও। দেখো কিভাবে সিদ্ধান্ত দিবা। এটা কি মূলক বলো? ক্ষার থেকে আসছে না? আর এটা কি থেকে আসছে বল? অম্ল থেকে আসছে। তাহলে এই যে অংশটা, এটাকে বলা হয় ক্ষারকীয় মূলক। কি মূলক বলো তো? ক্ষারকীয় মূলক। এই যে ক্ষারকীয় মূলক। আচ্ছা, এখন আমাকে বলো, এটার অপর নাম হচ্ছে ক্যাটায়ন। অপর নাম কি বলো তো? ক্যাটায়ন। এটার অপর নাম হচ্ছে ক্যাটায়ন। দেখো দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ক্যাটায়ন। আর এই অংশটা, এটার মূলক কি বলতো? অম্ল থেকে আসছে। তাহলে এটার নাম কি মূলক হবে বলতো? অম্লীয় মূলক। এই যে অম্লীয় মূলক, অম্লীয় মূলক। আচ্ছা, এই অম্লীয় মূলক বলো, এটার অপর নামটা কি হবে? অ্যানায়ন। কি হবে বলো? অ্যানায়ন। এই যে অ্যানায়ন, অম্লীয় মূলক বা অ্যানায়ন। অ্যানায়ন দুইটা পার্ট। এখন অম্লীয় মূলক আর ক্ষারকীয় মূলক কথাটা কোথা থেকে আসছে বুঝে গেছে? বুঝে গেছে কিনা? তো তোমাদের লবণ আছে পরীক্ষার জন্য, তোমাদের যে লবণ, সে লবণ আছে 11টা আয়ন আছে। কয়টা আয়ন? 11টা। তাহলে 11টা আয়নের, আমি আবার বলছি, 11টা আয়নের যদি আমি কম্বিনেশন করি তাহলে আমাদের 24টা লবণ পাবো। কয়টা লবণ পাবো? 24টা। তাহলে ক্যাটায়ন আছে আমাদের 8টা আর অ্যানায়ন আছে 3টা। তাহলে আমাদের সিলেবাসে যেটা আয়ন আছে সেই আয়নগুলো কি কি আমি একটু দেখাচ্ছি। সিলেবাসে কি কি আয়ন আছে? যেমন ক্যাটায়নটা, এই যে ক্যাটায়ন, এই যে ক্যাটায়ন, ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন কি কি আছে দেখো। ক্যাটায়ন সাদা বর্ণের ক্যাটায়ন আছে। দেখো এই সাদা বর্ণের ক্যাটায়ন আছে আর অ্যানায়ন আছে। একটু ভালো করে খেয়াল করো, এই ক্যাটায়নটা কি কি আছে আমি একটু দেখাচ্ছি, কথা বলি না। দেখো, সোডিয়াম আয়ন আছে, ক্যালসিয়াম আয়ন আছে, অ্যালুমিনিয়াম আয়ন আছে, তারপর হচ্ছে জিঙ্ক আয়ন আছে, Zn2+ আয়ন আছে, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন আছে। এগুলো সবগুলোর বর্ণ কেমন বলো? সবগুলোর বর্ণ কেমন? এগুলো সব সাদা বর্ণ, এগুলো সব সাদা বর্ণের, সাদা বর্ণ, সাদা বর্ণ। আচ্ছা, এবার আসো, এবার অ্যানায়নের ভিতরে আরেকটা আছে। দেখো এই আরেকটা কি কি? যেমন দেখো কপার, যেমন দেখো, এই কথা নেই, যেমন এই কথা নেই, আরো আয়ন আছে। আয়ন গুলো কি কি একটু দেখো। এখানে দেখো কপার আয়ন, যে কপার Cu2+ আছে। তাহলে এটা হচ্ছে নীল বর্ণ। কি বর্ণ বলো তো? নীল বর্ণ, এটা নীল। আয়রন Fe2+, এটা হচ্ছে সবুজ বর্ণ। কি বর্ণ? সবুজ বর্ণ, সবুজ বর্ণ। আর আরেকটা হচ্ছে Fe3+, Fe3+, এটা কি বর্ণ? এটা হচ্ছে বাদামি বর্ণ। কি বর্ণ বলো? বাদামি বর্ণ, বাদামি বর্ণ। তাহলে সব মিলে তুমি যদি একটু চিন্তা করো, সব মিলে যদি চিন্তা করো তাহলে এগুলো হচ্ছে রঙিন। এগুলো সবগুলোকে আমরা কি বলতে পারি বলো? রঙিন বলতে পারি, রঙিন। এটা আমাদের ক্যাটায়ন হচ্ছে 11টা, এখানে 8টা ক্যাটায়ন। এবার অ্যানায়ন আছে কয়টা? দেখো এটা ক্যাটায়ন, এবার অ্যানায়ন। অ্যানায়ন আছে আমার 3টা। 3টা অ্যানায়ন কি কি আছে আমি দেখাচ্ছি। অ্যানায়ন, অ্যানায়ন আছে 3টে, যে অ্যানায়ন, অ্যানায়ন, অ্যানায়ন হচ্ছে আমার 3টা। অ্যানায়ন 3টা। 3টা অ্যানায়ন কি কি একটু ভালো করে খেয়াল করো। 3টা অ্যানায়ন কি কি ভালো করে খেয়াল করবা। 3টা অ্যানায়ন, কয়টা অ্যানায়ন বলো? 3টা অ্যানায়ন। 3টা অ্যানায়ন, কয়টা অ্যানায়ন বলো? 3টা অ্যানায়ন। একটু বুঝে নিও 3টা অ্যানায়ন। দেখো এই 3টা অ্যানায়ন আমি দেখা দিচ্ছি, দেখো এদিকে তাকাও। 3টা অ্যানায়ন একটু ভালো করে দেখবা। দেখো 3টা অ্যানায়ন কি কি আছে। একটা হচ্ছে ক্লোরাইড আয়ন, এই যে ক্লোরাইড আয়ন। আর একটা হচ্ছে সালফেট আয়ন, এই সালফেট আয়ন। আর একটা হচ্ছে কার্বনেট আয়ন, যে কার্বনেট আয়ন, এই যে 3 2 কার্বনেট আয়ন। সব মিলিয়ে আমার অ্যানায়ন হচ্ছে 3টা। 3টা অ্যানায়ন আছে। তাহলে ক্যাটায়ন হচ্ছে 8টা আর অ্যানায়ন 3টা। এখন লবণগুলো কি কি হতে পারে দেখো। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, 3টা লবণ। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম কার্বনেট। জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক সালফেট, জিঙ্ক কার্বনেট হতে পারে। তাহলে সব মিলিয়ে কয়টা আয়ন হতে পারে বলো? 24টা লবণ হতে পারে। কয়টা লবণ?
এই আমার এখানে একটা লবণ আছে, আমি দেখাবো এখন তোমাকে। হামিম, ইয়া কোথায়? শাহেদ, শাহেদ কই? কই মেসার ইয়া কই? তাড়াতাড়ি আসো। আচ্ছা আমি এখন দেখাচ্ছি, দেখো এদিকে, কথা বলি না, দেখো এই বসো, কথা বলি না, দেখো এদিকে দেখো। আচ্ছা এবার একটু চিন্তা করো, লবণের দুই ধরনের পরীক্ষা আছে, একটা হচ্ছে শিখা পরীক্ষা, আর একটা কি পরীক্ষা বলো? সিক্ত পরীক্ষা। একটাকে বলে ফ্লেম টেস্ট, আর একটা বলে ওয়েট টেস্ট বলে। এটা কি বলে বলো? ওয়েট টেস্ট। ফ্লেম টেস্ট মানে হচ্ছে কি শিখা পরীক্ষা। তাহলে এই শিখা পরীক্ষা যেটা যেটা শিখা পরীক্ষা, দেখো শিখা পরীক্ষা, এই শিখা পরীক্ষা, শিখা পরীক্ষা, শিখা পরীক্ষা, প্রথম হচ্ছে শিখা পরীক্ষা, যেটা তোমাদেরকে আমি দেখাবো। শিখা পরীক্ষা, শিখা পরীক্ষাটা কি? শিখা পরীক্ষাটা হচ্ছে, আমি এখন দেখাবো শিখা পরীক্ষা। মূলত ক্যাটায়নের শিখা পরীক্ষা হয়। কার পরীক্ষায় বলো? হ্যাঁ ইয়া করো, পানি দিয়ে ইয়া করো, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো এখানে। এই ক্যাটায়নে কি পরীক্ষা হয় বলো? শিখা পরীক্ষা হয়। তো তাহলে দেখো ক্যাটায়ন, এখানে লিখবা যে ক্যাটায়ন, এই যে ক্যাটায়ন, এই যে কিছু কিছু ক্যাটায়ন, কিছু 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 ক্যাটায়ন, আমি বলতেছি দাঁড়ো, ক্যাটায়ন শিখা পরীক্ষার মাধ্যমে বর্ণ প্রদর্শন করে। শিখা পরীক্ষায়, শিখা পরীক্ষায়, শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে, বর্ণ প্রদর্শন করে, বর্ণ প্রদর্শন করে, প্রদর্শন করে। কিছু কিছু ক্যাটায়ন শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে, কিছু কিছু ক্যাটায়ন শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে। তাই বলো কিছু কিছু ক্যাটায়ন কি করে বলো তো? শিখা পরীক্ষায় কি করে বলো? বর্ণ প্রদর্শন করে। লিখবে কিছু কিছু ক্যাটায়ন শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে। কিছু কিছু ক্যাটায়ন শিখা পরীক্ষায় কি করে বলো? বর্ণ প্রদর্শন করে। তাহলে তার মানে এখান থেকে কি পেলে বলো? সবাই সে বর্ণ প্রদর্শন করবে? করবে না। যেমন বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। যেমন লেখো, যেমন বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম, এই যেমন, এই যে যেমন বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম, এই যে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। শিখা পরীক্ষায়, পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না, বর্ণ প্রদর্শন করে না, প্রদর্শন করে না। তাহলে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কি করে না বলো? বর্ণ প্রদর্শন করে না। যেমন শিখা পরীক্ষায় বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ বলবো, সেটা কেন সেটা আলোচনা করব। তাহলে এখান থেকে বোঝা যায় শিখা পরীক্ষা কখনো মানে প্রকৃত টেস্ট না। এই শিখা পরীক্ষা কখনো কি না বলো? মানে রিয়েল না, মানে বাস্তব ইয়া না, যেটা জাস্ট এটা ধারণা করা যায় কিন্তু বাস্তবে পরিণত করা যায় না। এক এক বর্ণ এক একটা। এখন দেখো এখানে আমি তোমাকে শিখা পরীক্ষাটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, যদিও আমার লাইট জ্বালা দিলে মনে হয় বেটার দিকে, লাইট জ্বালা দিলে মনে হয় যারা লাইট গুলো অফ করে দিও, আমি বলবো লাইট অফ করে দিও, লাইট অফ করে দিলে তখন বর্ণটা একটু ভালো দেখা যাবে। আবার জ্বালা দিবে আর কি সবগুলো। দেখো আমার এটা থাকুক, এখানে এটা থাকুক, দেখো এইদিকে দেখো, আমি এখানে, আমি এখানে আমার এখানে তোমাদের এখানে প্লাটিনাম তার ব্যবহার করো, আমি এটা প্লাটিনাম তারটার কিছু ব্যবহার করতেছি না, ডাইরেক্ট মারতেছি। এই তোমাদের বুনসেন বার্নার থাকবে, তোমাদের বুনসেন বার্নার, আর আমার হচ্ছে ম্যাচ লাইট। এই যে আমার বুনসেন বার্নার হচ্ছে এটা, এটা হচ্ছে আমার বুনসেন বার্নার। দেখো এই আমার বুনসেন বার্নার, ঠিক আছে কিনা? তো লাইট গুলো অফ করে দাও, সব লাইট সব, অফ অফ সব অফ 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 অফ। হ্যাঁ ফাইন। দেখো এবার আসো, আমাকে দেখা যায়, দেখো একটু ভালো করে খেয়াল করবে। দেখো এই বর্ণ প্রদর্শন, দেখো এখানে দেখো, দাঁড়াও, কালার দেখছো? কালার দেখছো? সবুজ দেখছো তো? তাহলে এটা এই যে এখান থেকে একটা কালার দেখতে পেলে, এখানে যে কালার দেখতে পেলে, এক এক বর্ণ এক এক, এটার মধ্যে কভার আছে। কি আছে বলো? নীলাভ সবুজ। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কি আছে আবার বলো? কভার আছে, নীলাভ সবুজ। এই বলো এটার মধ্যে কি আছে বলো? কভার, নীলাভ সবুজ, এটার মধ্যে কভার আছে। আবার এটার মধ্যে কি আছে বলো? নীলাভ সবুজ বা কভার আছে। কথাটা বুঝে নিও, তাহলে বিষয়টা সহজ হবে, ঠিক আছে কিনা? নীলাভ সবুজ, এর মধ্যে কভার আছে। তদ্রূপভাবে সোডিয়ামের মধ্যে যদি দেয় তাহলে সোনালী হলুদ, ক্যালসিয়ামের মধ্যে যদি দেয় ইটের মতো লাল। এগুলো আবার তুমি যদি নীল কাচের মধ্যে বা কোবাল্ট কাচের মধ্যে যদি দিই তখন আবার বর্ণগুলো দেখাবে না, সেটা আমরা আলোচনা করব। তাহলে প্রথমে এই লাইটগুলো জ্বালা দেবো। শিখা পরীক্ষাটা অনেকটা এরকমই। আচ্ছা দেখো, এখন আমি তোমাকে বললাম একটা প্রশ্ন আমার এখানে লিখে আছে যে শিখা পরীক্ষায় কে বর্ণ প্রদর্শন করে না কেন বলুন? এটা আমরা এখন লিখবো। দেখো কারণ, এরপর লিখবো কারণ, কারণ লিখবো কারণ, এই যে কারণ, এটা প্রশ্ন, এটা প্রশ্ন। তাহলে প্রশ্ন এটা কারণ, এই কারণটা লিখতেছি, কারণ, কারণ। তার মানে শিখা পরীক্ষায় বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বর্ণ প্রদর্শন করে না কেন? শিখা পরীক্ষায় বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম কি প্রদর্শন করে না কেন বলো? বর্ণ প্রদর্শন করে না কেন? সবাই একটু চিন্তা করো, তাহলে তোমার কাছে সহজ মনে হবে। সেটা হচ্ছে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়ামের আকার ছোট। এই
বর্ণ প্রদর্শন করতে হলে নিয়ম কি? ইলেকট্রন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে রূপান্তরিত হতে হবে। তো উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে তখনই কিন্তু বর্ণ দেখায়। তাহলে বর্ণটা দেখানোর জন্য হাইড্রোজেন বর্ণালী পড়ছি না? তাহলে এটা একটা বিকিরণ বর্ণালী পড়ছি না? তার মানে প্রথম শর্ত হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর হইতে হবে, প্রথম নিম্ন শক্তি থেকে কোথায়? উচ্চ শক্তি স্থানান্তর হইতে হবে। এখন নিউক্লিয়াসের সাথে যদি তোমার ইলেকট্রনের আকর্ষণ বেশি হয় বা স্তর ছোট হয় বা কাছাকাছি হয়, তাহলে সেক্ষেত্রে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বেশি হবে। আর আকর্ষণ যদি বেশি হয়, তার সাথে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ যদি কি হয় বলো, বেশি হয়, তাহলে তাদেরকে তাপ দিলে তারা নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে না বা পারবে না। নিম্ন থেকে কোথায় যেতে পারবে না বলো? নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারবে না। আমি আবার বলছি, নিম্ন থেকে কোথায় যেতে পারবে না বলো? উচ্চ শক্তি স্তরে যেতে পারবে না। আমি কথা কি বুঝছো? কোথা থেকে যেতে পারবো না? নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারবে না। কথাটা বুঝে নিও, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নিও। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে একটু ভালো করে খেয়াল করো, দেখো যে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়ামের আকার ছোট। কার আকার ছোট? বেরিলিয়াম ও ম্যাগনেসিয়ামের আকার ছোট। সবাই একটু লিখো, বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম এর আকার ছোট। বেরিলিয়াম ও ম্যাগনেসিয়ামের আকার ছোট। এর আকার ছোট। বলো, বেরিলিয়াম ও ম্যাগনেসিয়ামের কি বলো? আকার ছোট। ফলে নিউক্লিয়াসের সাথে এদের ইলেকট্রনের আকর্ষণ বেশি থাকে। ফলে নিউক্লিয়াসের সাথে লেখো, ফলে নিউক্লিয়াসের সাথে ফলে কার সাথে বলো? হামিম, নিউক্লিয়াসের সাথে প্রেজেন্ট শীট আগের দুইটা বেশি দিছিলি? দেশ নাই, কই দিছস? আগের দুইটা বেচ, আগের বেচে এবং আগের বেচে প্রেজেন্ট শীটটা কই দিছি? দেশ নাই। তো এগুলো কি সামান্য যদি এগুলো বলতে হয়, তাহলে দেখো বেরিলিয়াম ও ম্যাগনেসিয়ামের আকার ছোট, ফলে নিউক্লিয়াসের সাথে কি বলো? বলো নিউক্লিয়াসের সাথে কি হবে বলো? ইলেকট্রন আকর্ষণ। যে ইলেকট্রনের আকর্ষণ কি হবে? বেশি না কম হবে বলো? নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন আকর্ষণ বেশি। তাই তাপ প্রয়োগে বা শক্তি প্রয়োগে বা তাপ দিলে বা শক্তি দিলে, তাই শক্তি দিলে বা তাপ দিলে তাই তাপ দিলে বুনসেন শাখায় তাপ দিলে, তাই বুনসেন শিখায় তাপ দিলে তাই বুনসেন শিখায় তাপ দিলে তাই বুনসেন শিখায় তাপ দিলে ইলেকট্রন কি হয় না বলো? ধাপান্তরিত হয় না। ইলেকট্রন ধাপান্তরিত হয় না। তাই বুনসেন শিখায় তাপ দিলে ইলেকট্রন ধাপান্তরিত হয় না। বুনসেন শিখায় তাপ দিলে ইলেকট্রন কি হয় না বলো? ধাপান্তরিত হয় না। এই কারণে দেখো, শিখা পরীক্ষায় বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম বর্ণ প্রদর্শন করে না। বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম বর্ণ প্রদর্শন করে না। বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম বর্ণ প্রদর্শন করে না। এই কারণে শিখা পরীক্ষায় বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম বর্ণ প্রদর্শন করে না। বলো এই কারণে কি বলো? শিখা পরীক্ষা কি করে না বলো? বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম কি করে না বলো? বর্ণ প্রদর্শন করে না। ফাইন। এই কারণে শিখা পরীক্ষায় বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম বর্ণ প্রদর্শন করে না। আচ্ছা, এটা একটা পয়েন্ট। এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো সবাই, শিখা পরীক্ষা যখন আমরা করি, কি পরীক্ষা বলো তো? শিখা পরীক্ষা যখন আমরা করি তখন কিন্তু আমরা এমনি দিলাম হয়ে গেল, যেমন আমরা কি করলাম? রড দিয়ে করলাম, যে লোহার রড, যে গ্লাস রড দিয়ে করলাম, কিন্তু অ্যাকচুয়ালি মূলত প্লাটিনাম দিয়ে করতে হয়। কি দিয়ে করতে হয় বলো? এখন প্লাটিনাম যদি তোমাকে দেওয়া হয়, প্লাটিনাম হচ্ছে অনেক দামি ধাতু। ডেফিনেটলি, এটা খুব বলার আগে তো বলে দিছিস, তার মানে এটা কনফার্ম, মানে চুরি করে নিয়ে যাবে। ঠিক আছে কিনা? হ্যাঁ,
বাঙালি যেহেতু বন্যার মধ্যে ডাকাতি করতে পারতেছে, তাহলে এটা তো মানে কমন কথা, এখানে তো ডাকাতি না, সবগুলো নিয়ে যাবে। হয়তো ল্যাব থেকে মনে হয় বুনসেন বানানো থাকবে না, ওইটাও হয়তো চান্স পারে নিয়ে যাবি। এটা জগতের নিয়ম, এটা আসলে এটা জগতের নিয়ম, এটা ও না, ওর মতো এরকম ওর বন্ধু বান্ধব যারা আছে ওরাও করতে পারে। পারিস? সত্যিকার থেকে মানুষের হিউম্যান মানে মানুষের দেখ, যদি আমরা মানুষ, যদি আমাদের আল্লাহর ভয় থাকতো বা যে কোনো মানে একটা ভয় পাপের ভয় থাকতো, তাহলে আমাদের দেখ অ্যাকাউন্টেন্টের দরকার ছিল না। তোরা আমাকে যদি টাকা পয়সা যদি অন টাইমে দিয়ে যেতে, আমি এতগুলো স্টাফ রাখতাম না। সৎ যদি হইতি, আমার টেনশন থাকতো না, তোরা এসে এসে আমাকে দিয়ে যেতি, একটা জায়গায় আমি রাখতাম, ওখানে তোরা টাকা দিয়ে যেতি, তোদের নিয়ম মতো একটা সিট নিয়ে যেতি। তাহলে এরকম কল করে তোরা কেন আসস না এটাও জিজ্ঞেস করতি না, করতাম না। তুই সৎ হইতি, তাহলে বলতি স্যার আমি অমুক দিন আসি নাই, আপনার এখানে আমি প্রেজেন্টটা লিখে দিয়ে চলে যাচ্ছি। আমাকে এরকম হইতো না, তাহলে আমার অনেক টাকা বাঁচতো। এই মূলত মানুষের অসৎ পথগুলোকে বন্ধ করার জন্য জায়গায় জায়গায় লোক বসানো হয়। অ্যাকাউন্টিং যেটা, ওইটা পুরো একটা ফাও সাবজেক্ট। তো টাকা বেচবি, টাকা নিবি, এটাই তো নিয়ম, এটাই তো অ্যাকাউন্ট। এখন এর ভিতরে আবার কর কেমনে ফাঁকি দিবি, এই করবি, এইটার জন্য ওর অ্যাকাউন্টেন্টদেরকে রাখা হয়, সিএটিএদেরকে রাখা হয় ফাঁকি দেওয়ার জন্য, চুরি করার জন্য। তো তাহলে আমরা যদি আমাদের জায়গাতে সৎ থাকি, তাহলে তুই তোর জায়গাতে সৎ থাকস, তাহলে বস্তু পুলিশেরও দরকার হয় না। এখন আমিই তো বলতেছি যে মানুষ খারাপ, সেই কারণে তাদেরকে নিয়ন্ত্রণের দরকার আছে। কারণ মানুষের ঘাড়ে 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 একদম রগে রগে শয়তান, ঠিক না? রগে রগে কি বল? শয়তান। চিন্তা ভাবনা গুলো মানুষের কি বল অনেক কি খারাপ। তোরা কি জানিস এই ব্যাপারগুলো যদি না হতো, তাহলে আমরা সবাই সমানভাবে চলতে পারতাম বা ভালোভাবে চলতে পারতাম, টেনশন থাকতো না। তো এই কারণেই তো তোদেরকে প্লাটিনাম দেওয়া হয় না। এখন আসো, কি দেওয়া হয় না বল? এখন প্রশ্ন হচ্ছে, ল্যাবের মধ্যে প্লাটিনাম ব্যবহার করা যায়? কোথায় ল্যাব ব্যবহার করা যায় বলো? ল্যাবের মধ্যে। ল্যাবের মধ্যে যখন প্লাটিনাম ব্যবহার করবো, আসো এই ল্যাবের মধ্যে যখন প্লাটিনাম ব্যবহার করবো, তখন প্রশ্ন হয় যে কেন প্লাটিনাম ব্যবহার করে, আমি লোহ তো ব্যবহার করতে পারতাম, বল কেন? না, ওই রঙের একটা ব্যাপার আছে, কালারের। কালার প্লাটিনামের সাদা বর্ণ, ফলে অন্য কোনো বর্ণকে কি করে না, মানে না সমস্যা নেই, অন্য কোনো বর্ণের সাথে অ্যাডজাস্ট হয় না। মানে আমি তোমাকে একটা বর্ণ যে দেখাবো, ওই বর্ণের সাথে আরেকটা বর্ণ মিলে গেলে আরেকটা নতুন রং হয়ে যাবে না? ফলে ওই বর্ণকে বাধা দেওয়া যাবে না। মানে সাদা বর্ণ হলে অন্য কোনো রঙকে সে বাধা দেয় না, কিন্তু অন্য বর্ণ হলে অন্যের সাথে মিক্স, কল্পনা সব রং, বাজার পেন অনেকগুলো রং মিশ্রিত করে নতুন রং হয়ে যায় না? মৌলিক রং এমনি তিনটা আসল, বাট এটার মিক্সার করে 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 আমরা লালের মধ্যে আবার বলে ক্রিমসন লাল, আবার বলে হ্যাঁ লাল সেই লাল। যেমন ওর মাথা যে লালটা, ওর লালটা সেম না, সেম নাকি? দেখ এই লালটা, এটা ক্রিমসন রেড, আর এটা হচ্ছে, এই কারণেই তো সমস্যা। লাল লাল না, লাল সকল লাল লাল না। আমার এই জামাটা কালার বলতো? আমি দেখছি বেগুনি। এই দেখ বেগুনি, এটা বেগুনি। এই তুই চোখে দেখতেছিস না, বেগুনি, যার কোনো গুণ নেই। বেগুন মানে যার কোনো কি নেই বল। আর আমার কালারটা অ্যাকচুয়াল রং আমি নিজেও জানি না, আমি আন্দাজে বলতেছি। তার মানে মিক্সিং না, কালার ব্লাইন্ড না। কালার ব্লাইন্ড হচ্ছে যে তুই একদম না চিনলে কালার ব্লাইন্ড। আমি তো দেখতেছি, বুঝতেছিও, চিনতেছি, আমি তোকে বলতেছি না আর কি। এখন আসো এদিকে, এই কথা নেই, দাঁড়াবে। তাহলে এখন আমার প্লাটিনাম ব্যবহার করে, কারণ প্লাটিনামটা চান্স পেলে ডান্স মানে না, মানে সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। বিক্রিয়া করলে কিন্তু এটা ব্যবহার করা যাইতো না, এই কারণে প্লাটিনাম ব্যবহার করে। কিন্তু আমরা তো আরো ভালো জিনিস ব্যবহার করি, ডাইরেক্ট রড। আচ্ছা, এবার খুবই কমন একটা প্রশ্ন, সবাই একটু লিখবা, সবাই একটু প্রশ্ন লিখবা যে শিক্ষা পরীক্ষায়, আচ্ছা এই তো কোনটা কি বর্ণ দেখায় সেটা একটু তোমরা লিখবে, তারপর হচ্ছে বাকি ওয়ার্ডটা লিখবো। কোনটা কি বর্ণ দেখায় সবাই একটু এই বর্ণগুলো লিখবে, এই বর্ণগুলো একটু কষ্ট করে লিখে নাও। কোন বর্ণ আমি বলে দিচ্ছি, দাও। এই যে প্রথম হচ্ছে এই বর্ণটা, কোনটা কি বর্ণ দেখায় সবাই একটু লিখো। লাস্টটা লিখার দরকার নেই, শুধু এটা লিখবা। লেখা কতিপয় লবণের উপস্থিতিতে বুনসেন শিখে, এটা লিখবানি, এটা লিখবানি, এটা লেখার দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই, নীল গাছের দরকার নেই, এইগুলো লিখবা। এই যে সোডিয়াম তো পটাশিয়াম তো, এটা হচ্ছে বেরিলিয়াম, এই যে বেরিলিয়াম, আর হচ্ছে ম্যাগনেসিয়াম লবণ, এই যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম সবাই লিখো। কোনটা কি বর্ণ এমসিকিউতে আসে, এগুলো এমসিকিউতে আসে। এই যে এটা লিখো, সোডিয়াম সোনালী হলুদ। তাহলে আমরা কভারটা পেলাম নীলাভ সবুজ, কি পাইছি বলো? নীলাভ সবুজ। এখন যেটা দেখাইছি এটা নীলাভ সবুজ। করো, সবাই করো।
জি বলো। না অ্যালুমিনিয়াম হবে না, কারণ অ্যালুমিনিয়াম যোজনী 3 তো, ইলেকট্রনের সর্ববিশিষ্ট ইলেকট্রনগুলো যেতে পারে। এই দুইটার ক্ষেত্রে এই ঘটনা ঘটে, অন্য কারো ক্ষেত্রে ঘটে না। কি করতাম? জুম বরাবর এখন ঠিক আছে? সবাই লিখে, এখন জুম করলাম। এই কথা বলিস এগুলো এমসিকিউতে রাখবে। এই অবলিক দিস এটা, এই অবলিক দিস এটা, মানে এটা বা এটা, হ্যাঁ কমা দিস এটা, চৌকে ডান হবে। বর্ণগুলো মুখস্থ করতে হবে। এবার এই ক্যালসিয়াম ইটের মতো লাল, আর পটাশিয়াম বেগুনি, সোডিয়াম, এটা বেশি আসছে, অনেকবার আসছে অ্যাডমিশন টেস্টে, অনেকবার আসছে শিক্ষা পরীক্ষায় বর্ণগুলা, অনেকবার আসছে, শুধু আসে না, অনেকবার আসে শিক্ষা পরীক্ষায় বর্ণগুলা। নীলাভ সবুজ, তারপর হচ্ছে অ্যাস্ট্রনসিয়াম ক্রিমসন লাল, তারপর হচ্ছে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে বেরিয়াম হলুদ অভাব সবুজ, হলুদ অভাব সবুজ। লিখে হয়েছে? স্যার লিখে হয়েছে কিনা বলো। আচ্ছা এবার আসো, এই দেখো, এই শিক্ষা পরীক্ষায় গাঢ় এসিএল ব্যবহার করা হয় কেন? দেখো আমি তোমাকে বলি গাঢ় এসিএল ব্যবহার করা হয় কেন, আমি একটু ক্লিয়ার করি। অধিকাংশ ধাতব লবণ অনুদ্বায়ী, অধিকাংশ ধাতব লবণ কি বলো? অনুদ্বায়ী। আচ্ছা অনুদ্বায়ী মানে কি? তারা উদ্বায়ী যদি না হয় তাহলে বৈশিষ্ট্য কোনো বর্ণ দেখাবে না। তো যদি কোনো একটা ধাতব লবণ অনুদ্বায়ী হয়, তার মধ্যে যদি এসিএল ডুবানো হয়, তাহলে এসিএল ওই লবণটা বিক্রিয়া করে ওই ক্যাটায়নের বা ওই ক্ষার ধাতুর ক্লোরাইড লবণ তৈরি হয়। কি লবণ তৈরি হয়? ক্লোরাইড লবণ তৈরি হয়। কি লবণ তৈরি হয় বলো? ক্লোরাইড লবণ। তাহলে আমরা জানি ক্লোরাইড লবণ কি বলো তো? আমরা কি জানি বলো? ক্লোরাইড লবণ কি বলো? আমরা জানি ক্লোরাইড লবণটা হচ্ছে উদ্বায়ী। কি বলো? উদ্বায়ী। তাহলে উদ্বায়ী হলে তখন সহজে আমাদের বর্ণ দেখাবে। তার মানে কি অনুদ্বায়ী লবণকে উদ্বায়ী লবণে পরিণত করাই কার কাজ মূলত বলো? এসসিএল এর কাজ। কার কাজ বলো? এসসিএল এর কাজ। কথাটা বুঝে নিও। এমনি যদি যেমন মনে করো, আমি তোমাকে দেখাই, যেমন উদাহরণ বললাম, যেমন কপার নাইট্রেট, এটা অনুদ্বায়ী, এসসিএল এর সাথে বিক্রিয়া। আমার কি এনএন এর পরীক্ষা করতেছি না ক্যাটায়নের পরীক্ষা করতেছি? ক্যাটায়নের। তো ক্যাটায়নের যে নাইট্রেটের আমার হিসাব নাই, আমার হিসাব হচ্ছে ক্লোরাইড, কপার। তো কপারকে উদ্বায়ী বানাইতে হলে কার সাথে দিতে হবে বলো? ক্লোরিনের সাথে দিতে হবে। দেন ক্লোরিনের সাথে যখন দিব তখন এটা সবুজ শিখা তৈরি হবে, আদারওয়াইজ তৈরি হবে না। তাহলে মূলত অনুদ্বায়ী লবণকে কি লবণে তৈরি করা? উদ্বায়ী লবণে। তাহলে একটু আমার মুখে মুখে সবাই লিখো, দেখো অধিকাংশ বিক্রিয়া করলে কি ক্লোরাইড লবণই তৈরি হবে। ক্লোরাইড লবণ উদ্বায়ী, সে অনুদ্বায়ী হোক উদ্বায়ী হোক, উদ্বায়ী লবণই তৈরি হবে। ক্লোরাইড লবণ, ক্লোরাইড অত্যন্ত শক্তিশালী। এই এসিএল কি বল? অত্যন্ত কিশালী। কিশালী? শক্তিশালী। শালী কিন্তু ভালো গালি। এই পৃথিবীতে যত শালী আছে সবগুলাই যত শক্তিশালী না, সবগুলো মানে ভালো। যেমন প্রভাবশালী, বিত্তশালী, শক্তিশালী, সবগুলো পজিটিভ না? ওইটা গালি, ওইটা গালি। আমার শালীটা গালি, মানে শালা শালী দুইটা মনে হয় গালি অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আসলে এটার একটা পজিটিভ মিনিং আছে। কি মিনিং আছে? এই সবসময় বি পজিটিভ, রক্তের গ্রুপ আমার, সেটাই। আচ্ছা সবাই আমরা লিখো, লেখো লেখো, সবাই লিখো। শিক্ষা পরীক্ষায় এসিএল ব্যবহার করা হয় কেন? লেখো শিক্ষা পরীক্ষায় গাঢ় এসিএল ব্যবহার করা হয় কেন? সবাই লিখো। শিক্ষা পরীক্ষায় লেখো, শিক্ষা পরীক্ষায় গাঢ় এসিএল ব্যবহার করা হয় না। গাঢ় এসিএল ব্যবহার করা হয় কেন? ব্যবহার করা হয় কেন? করা হয় কেন? আচ্ছা সবাই একটু বলবা। প্রথম কথা হচ্ছে
দেখবো অধিকাংশ ধাতব লবণ অনুদ্দায়ী, দেখবো অধিকাংশ ধাতব লবণ কি বলতো? অনুদ্দায়ী। যে অনুদ্দায়ী লিখবো অধিকাংশ ধাতব লবণ হচ্ছে অনুদ্দায়ী। সবাই লিখো অধিকাংশ ধাতব লবণ অনুদ্দায়ী। অধিকাংশ ধাতব লবণ অনুদ্দায়ী। কি লিখছি বলো? অধিকাংশ কি লবণ বলো? ধাতব লবণ অনুদ্দায়ী। এটি দেখো, এটি HCl এর সাথে বিক্রিয়া করে, HCl এর সাথে বিক্রিয়া করে উদ্দায়ী লবণ তৈরি করে, উদ্দায়ী ক্লোরাইড লবণ তৈরি করে, ক্লোরাইড লবণ উৎপন্ন করে, উদ্দায়ী ক্লোরাইড লবণ উৎপন্ন করে। অধিকাংশ ধাতব লবণ অনুদ্দায়ী। এটি HCl এর সাথে বিক্রিয়া করে উদ্দায়ী ক্লোরাইড লবণ উৎপন্ন করে, উদ্দায়ী কি লবণ উৎপন্ন করে বলো? ক্লোরাইড লবণ উৎপন্ন করে, উদ্দায়ী ক্লোরাইড লবণ উৎপন্ন করে। তাহলে মূলত অনুদ্দায়ী লবণকে দেখো, মূলত অনুদ্দায়ী লবণকে উদ্দায়ী লবণে পরিণত করে, উদ্দায়ী লবণে পরিণত করাই HCl এর কাজ। উদ্দায়ী লবণে পরিণত করা কার কাজ বলতো? HCl এর কাজ। এই যে HCl এর কাজ। অনুদ্দায়ী লবণকে উদ্দায়ী লবণে পরিণত করাই কার কাজ বলো? HCl এর কাজ। লেখো অনুদ্দায়ী লবণকে, তারপর উদাহরণ দিবা। লিখছো সবাই? অনুদ্দায়ী লবণকে উদ্দায়ী লবণে পরিণত করে কার কাজ বলো? HCl এর কাজ। যেমন দাও, যেমন এই যে যেমন কপার নাইট্রেট, এই যে কপার নাইট্রেটের সাথে বিক্রিয়া করলে, HCl এর বিক্রিয়া করলে তাহলে কি উৎপন্ন হবে বলো? CuCl2 প্লাস কি উৎপন্ন হবে বলো? CuCl2 উৎপন্ন হবে, নাইট্রিক অ্যাসিড প্লাস তাপ, এই যে CuCl2 নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস তাপ উৎপন্ন হবে। তাহলে এখন আসো সবাই লিখছো এটা? আচ্ছা, এখান থেকে তাহলে লিখো। এরপর লিখবে এটা CuCl2 টা কি হবে বলো? এই CuCl2 টা বাষ্পটা সবুজ শিখা তৈরি করবে, CuCl বাষ্পটা, এই যে বুনসেন শিখাতে বাষ্প যখন দিবা, তখন সবুজ শিখা তৈরি করবে, সবুজ শিখা তৈরি করবে, তৈরি করলে কি তৈরি করবে? সবুজ কি বলো? সবুজ শিখা তৈরি করবে। ফাইন। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা প্রশ্ন, যেটা তোমাদের লাগবে না কিন্তু একটু বুঝে দিচ্ছি। দেখো, প্রশ্ন লাগবে না কিন্তু বুঝে দিচ্ছি। দেখো, এ কথা নাই, প্রশ্নটা লাগবে না কিন্তু একটু বুঝে দিচ্ছি, এ কথা নাই। প্রথমে দেখো, শিখা পরীক্ষায় কোবাল্ট কাচের ব্যবহারের সুবিধা বর্ণনা করো। কি লিখার দরকার নাই, এটা এমনি বোঝানোর জন্য, এর পরীক্ষা আসবে না, একটু বোঝার জন্য। দেখো, এই শুনো, কোবাল্ট কাচের অধিকাংশ লবণের মধ্যে সোডিয়াম থাকে। কি থাকে বলো তো? সোডিয়াম থাকলে সোডিয়ামে নিজের বর্ণ দেখাবে না? দেখাবে কিনা বল? তো সোডিয়ামে যদি নিজের বর্ণ দেখায় তাহলে কি হবে বলতো? সোডিয়ামটা অন্য কারোর সাথে মিশে সোডিয়ামের রংটাই দেখায় ফেলবে, ফলে অন্য কোনো মৌল থাকলে সেই মৌলকে সহজে শনাক্ত করা যায় না। এই কারণে কোবাল্ট কাচ যেটা নীল কাচ, কি কাচ? নীল কাচ। ওই নীল কাচের ভিতর দিয়ে যখন সোডিয়ামের হলুদ আভাব, যে হলুদ আভাব একটা আছে, হলুদ আভাব, ওই হলুদ ভাবটা চলে যায়, মানে হলুদ আলোকে নীল কাচ কি করে? শোষণ করে। হলুদ রঙের মধ্যে যদি নীল বর্ণ ধরো, সেভাবে হলুদটা বোঝা যায় না। তো ওটা যদি বোঝা না যায়, তাহলে অন্য বর্ণের মাধ্যমে, তখন অন্য বর্ণকে তো সে আর শোষণ করতেছে না, ফলে তুমি বৈশিষ্ট্যমূলক বর্ণ দেখতে পারবা। তার মানে এই কাঁচটা, নীল কাঁচটা সোডিয়ামের হলুদ বর্ণকে শোষণ করবে, দ্যাটস দ্য পয়েন্ট। এই কারণে তুমি খেয়াল করছো কিনা জানি না, আমাদের এখানে লেখা আছে নীল কাঁচের মধ্যে, এরকম লেখা আছে, দেখছো কিনা? এই যে নীল কাঁচের মধ্যে বর্ণ। তাহলে দেখো, সোনালী হলুদটা কি নিয়েছি বলো? তার মানে সোনালী বর্ণটাকে কি করে ফেলছে বলো? শোষণ করে ফেলছে। বাট অন্য রঙগুলো দেখো, বেগুনিটা কি হয়ে যায়? লাল। আর ইটের নেয়া লালটা কি? হালকা সবুজ, নীলাভ সবুজ, ক্রিমচলা, লালচে বেগুনি, এরকম হয় নীল কাঁচের মধ্য দিয়ে।
তাহলে নীল কাচের মধ্যে দিয়ে দেখার সুবিধাটা হচ্ছে যদি সোডিয়াম থাকে মিশ্রিত মানে ভেজাল অবস্থায়, ওই ভেজালটাকে সে কি করে না, প্রদর্শন করতে দেয় না। এই ভেজালটাকে কি করতে দেয় না বলো, প্রদর্শন করতে দেয় না, ভেজালটাকে প্রদর্শন করতে দেয় না। দ্যাটস দ্য পয়েন্ট। জি স্যার বলো কোনটা উদাহরণটা, নিচেরটা, এটা এটা লেখো নাই, লিখে নাও। আচ্ছা স্যার বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষা বর্ণ প্রদর্শন করো না কেন বলছি না। আর দ্বিতীয় নাম্বার কি বলো, শিক্ষা পরীক্ষায় কোবাল কাজের সুবিধা, এই মাত্র যেটা বললাম, সোডিয়াম ধাতুর উপস্থিত থাকলে শিক্ষা পরীক্ষায় ওই ধাতুর বর্ণ কি করে বলো, সোডিয়াম ধাতুর বর্ণ দ্বারা কি হয় বলো, আচ্ছাদিত হয়, ফলে শিক্ষা পরীক্ষায় শনাক্ত করার সম্ভাবনা। কিন্তু কোবাল কাজ ব্যবহার করলে এই সমস্যা থাকে না, কেননা গ্লাস সোডিয়াম ধাতু হতে নির্গত আলো পুরোপুরি শোষণ করে, ফলে সোডিয়াম হতে উৎপন্ন হলো শিক্ষা কার্বনের মধ্যে দেখা যায় না। তাই সোডিয়ামের উপস্থিতির কারণে অন্য ধাতুর আলো দেখলে কোনো বিঘ্ন সৃষ্টি হয় না, কোনো বিঘ্ন সৃষ্টি হয় না। দ্যাটস দ্য পয়েন্ট। ফাইন, এবার একটু খেয়াল করে কথা না, এদিকে দেখো, শিক্ষা পরীক্ষা বর্ণ প্রদর্শনের কারণে এগুলো আসো। এবার হচ্ছে আমরা ইয়া লিখবো একটা একটা করে আয়ন শনাক্ত করবো। প্রথমে লিখবো আমরা, সবাই লিখো, প্রথমে লিখো সোডিয়াম আয়ন শনাক্তকরণ, এক নাম্বার লিখো, এক নাম্বার সোডিয়াম আয়ন শনাক্তকরণ, এক নাম্বার লিখো সোডিয়াম আয়ন শনাক্তকরণ, Na+ শনাক্তকরণ, এই যে শনাক্তকরণ, দেখো Na+ শনাক্তকরণ, প্রথমে লিখো সোডিয়াম আয়ন শনাক্তকরণ, Na+ শনাক্তকরণ। প্রথমে কি শনাক্তকরণ বলো, Na+ শনাক্তকরণ। সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট বা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট সংকেতটা জানতে হবে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট মুখস্থ করে ফেলবে এখনই। দেখো আমি তোমাকে বলবো শুধুমাত্র বিক্রিয়াটা লিখাবো, আর মূল কথাটা তুমি পারবা। দেখো কিভাবে দেখাচ্ছি, সোডিয়াম আয়নের মধ্যে দেখো, এই যে সোডিয়াম আয়নের মধ্যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, দেখো K2, এই যে K2H2SB2O7, SB2O7, এই যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। কি বলো তো, পটাশিয়াম কি বলো, দেখো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পাইরো অ্যান্টিমোনেট, তাহলে এটা নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। কি বলতো এটা, পটাশিয়াম পাইরো কি বলো অ্যান্টিমোনেট। এই যৌগটা যখন দেবো, এই যৌগটা যখন দেবো, তখন দেখো এই সোডিয়ামটা এখানে দুইটা লাগবে, কারণ সমতা যদি করতে হয়। তাহলে এখানে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটে দেখো, এই সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2, এটা কিন্তু এমসিকিউ তে আসছে, সংকেত আসছে, এই যে K2H2SB2O7, তাহলে এটা কি পদক্ষেপ, এটা হচ্ছে সাদা পদক্ষেপ, সাদা পদক্ষেপ। তাহলে এটা কি অ্যান্টিমোনেট স্যারকে বলো তো, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। দেখো সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, যে পাইরো অ্যান্টিমোনেট। Na2 না 2Na হবে, কারণ এখানে সোডিয়াম ক্লোরাইড বা অন্য কোনো লবণ, এখানে কোথায়, এখানে আচ্ছা শুধু Na হবে, 2 হবে না, সরি 2 হবে না। এরপর হচ্ছে প্লাস, এখানে +2K+ হবে, 2K+, K+টা আলাদা, K সাথে অন্য কোনো যোগ হইতে পারে। এখন তুমি এই কথাটাকে কিভাবে লিখবে স্যারকে বলো তো, এই কিভাবে লিখবা বলো, এটাকে তুমি কিভাবে লিখবা, এটাকে তুমি লিখবা যে সোডিয়াম দ্রবণে যদি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট যোগ করা হয়, তাহলে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাদা পদক্ষেপ পড়ে। এখান থেকে সোডিয়াম আয়ন কি করা যায় বলো, শনাক্ত করা যায়। এখান থেকে কি শনাক্ত করা যায় বলো, সোডিয়াম আয়ন শনাক্ত, একদম মুখস্থ হয়ে যায়, সোডিয়াম আয়ন শনাক্ত করে, এক নাম্বার শেষ। মানে নিজের মতো করে গুছিয়ে লিখবে, দ্যাটস ইট। এই নিজের মতো করে কি লিখবা বলো, লিখছে দেখো, এই সিগনেচার শেষ হওয়ার নিজের মতো করে গুছিয়ে লিখবা। দেখো আচ্ছা এবার দেখো, এই কথা নাই, আচ্ছা এবার আসো, এটা সোডিয়াম শনাক্ত, এটা সাদা বর্ণ, কি বর্ণ বলো তো, এই লবণটা সাদা। আচ্ছা এবার দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যালুমিনিয়াম, আচ্ছা ক্যালসিয়াম শনাক্তকরণ, এবার 2 নাম্বার লিখবা ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ, ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ, 2 নাম্বার লিখবা ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ, দেখ ক্যালসিয়াম 2+ শনাক্তকরণ, এই যে শনাক্তকরণ। এগুলা কিন্তু আমরা আগামী ক্লাসে প্র্যাকটিক্যালি দেখাবো, বুঝছো কিনা, হ্যাঁ আগামী ক্লাসে দেখাবো, মানে আগামী ক্লাসে কিছু অংশ দিয়ে বাকিগুলো সবগুলো দেখাবো ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, এই কথা নাই, এই সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। দেখো এদিকে দেখো, ক্যালসিয়াম আয়নের
ক্যালসিয়াম আয়নের সঙ্গে 2+, তাহলে দেখো অ্যামোনিয়াম অক্সালেটের নাম শুনছো? আচ্ছা আমি বলি অক্সালিক অ্যাসিডের সঙ্গে বেসিকটা দেখো COOH আর এখানে COOH, এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, জানো কিনা? আচ্ছা এটা কিভাবে লেখা যায়? H2C2O4 লেখা যায় কিনা বলো? আর অক্সালিক অ্যাসিডের সাথে 2 অণু পানি থাকে, কি থাকে বলো? হাইড্রেটেড পানি থাকে অক্সালিক অ্যাসিডের সাথে। কয় অণু পানি থাকে? তোমাদের প্র্যাকটিক্যাল এইচএসসি তে থাকবে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়। কি নির্ণয় বলো তো? অক্সালিক অ্যাসিডের কি নির্ণয় বলো? দ্রবণ তাপ নির্ণয়। এবার বলো অক্সালিক অ্যাসিডের কি নির্ণয় বলো? দ্রবণ তাপ নির্ণয় থাকবে এইচএসসি তে থাকবে। আচ্ছা এবার একটু সবাই খেয়াল করো, সবাই একটু মানে মনোযোগ সহকারে দেখবা। সেটা হচ্ছে এই অ্যামোনিয়াম অক্সালেট এই H কে ছাড়া, এদিকে দেখো এই ক্যালসিয়াম তো, ক্যালসিয়ামের আয়ন তো, ক্যালসিয়াম তো, আমি তখন যদি অক্সালিক অ্যাসিড দিই, দেখো এই COO আর এখানে COO, এটা অক্সালেট আয়ন, এটার সাথে যদি অ্যামোনিয়া যুক্ত করি, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। কি বলতো এটার নাম? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এই NH4 দিয়ে হোল 2 দিয়ে এখানে C2O4 লিখতে পারি, অ্যামোনিয়াম অক্সালেট লিখতে পারি। এটা এই পুরো যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। দেখো অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট। বলো পুরো যৌগটার নাম কি বলো? অ্যামোনিয়াম কি বলো? অক্সালেট। এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেট, এটা পুরোটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। এই কি অক্সালেট বলো? অ্যামোনিয়াম অক্সালেট, এটা পুরোটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। ফাইন। তাহলে দেখো এই যে কথা নেই, এদিকে দেখো এখন এখান থেকে মূলত বিক্রিয়া করবে, অ্যামোনিয়াটাকে সরাই দেবে। তো সরাই দিলে দেখো এদিকে দেখো এই দুইটা অ্যামোনিয়া এখানে সরে যাবে। ফাইন। আয়ন যদি অন্য কারোর সাথে ক্যালসিয়ামের আয়নের সাথে যুক্ত হতে পারে, বাট এখানে দেখো COO আর এখানে COO, একটু ভালো করে খেয়াল করো, এখানে এটা যোজনী হচ্ছে কত? 2+, তাহলে সমতা যদি করো তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এটা অবলিক দিয়ে তুমি এখানে এটা লিখতে পারো CaC2O4 জেলাও, মানে এটাও দিতে পারে এটাও দিতে পারে। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের সাদা পদক্ষেপ, যে ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, এই যে ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট কি পদক্ষেপ বলো? কি পদক্ষেপ বলো? সাদা পদক্ষেপ। ক্যালসিয়াম অক্সালেটের সাদা পদক্ষেপ, দেখো ক্যালসিয়াম অক্সালেটের সাদা পদক্ষেপ, ক্যালসিয়াম অক্সালেটের সাদা পদক্ষেপ, ক্যালসিয়াম অক্সালেটের সাদা পদক্ষেপের বর্ণ কি বলো? সাদা। এই পদক্ষেপটা এখানে দাও, এইভাবে তীর চিহ্ন দেয় যে এটা পদক্ষেপ, এই যে পদক্ষেপ, নিচে তীর চিহ্ন দেওয়া মানে পদক্ষেপ। ক্যালসিয়াম অক্সালেটের সাদা পদক্ষেপ বলবে, তাহলে ক্যালসিয়ামের শনাক্তকরণ হয়ে গেছে। কার পদক্ষেপ বলো? ক্যালসিয়াম অক্সালেটের কি পদক্ষেপ বলো? সাদা পদক্ষেপ। একদম মুখস্থ হয়ে যেতে হবে। ফাইন। তাহলে তুমি কি লিখবা? ক্যালসিয়ামের দ্রবণে অ্যামোনিয়াম অক্সালেট যোগ করলে ক্যালসিয়াম অক্সালেটে কি পদক্ষেপ পড়ে, তাহলে ফলে কি হয়ে যায় বলো? কি শনাক্তকরণ হইলো? ক্যালসিয়াম শনাক্তকরণ হয়ে গেল। আর কোনো ঝামেলা নাই, দেখো পরীক্ষাতে কিভাবে আসে, তোমরা হয়তো অনেকে খেয়াল করো যে পরীক্ষাতে কিভাবে, দেখো পরীক্ষাতে কিভাবে আসে তোমাকে জানতে হবে। পরীক্ষাতে কিভাবে আসে দেখো আমি একদম ঢাকা বোর্ডে যাচ্ছি, ঢাকা বোর্ডে গেলে ঢাকা বোর্ডে দেখো, পরীক্ষাতে এগুলা গ বা গয়ের জন্য। দেখো এই কোশ্চেনের দিকে, এটা ঢাকা বোর্ড না কোন বোর্ড জানো আমি জানি না, যে বোর্ড হইব। দেখো এই কোশ্চেনের দিকে তাকাও, দেখো এদিকে দেখো, এই দেখো বি পাত্রে, সবাই একটু দেখো, বি পাত্রের অম্লীয় মূলকের শনাক্তকারী পরীক্ষা লিখো, দেখছো কিনা? এই যে বি পাত্রের মানে হচ্ছে এটার অম্লীয় মূলক কোনটা বলো? সালফেট আয়ন। তাহলে সালফেট আয়নের শনাক্তকারী পরীক্ষা কয় নম্বরের জন্য আসছে? এই বিক্রিয়া লিখে কথাগুলো লিখে দিতে পারলে 3 নাম্বার পেয়ে যাবা। হ্যাঁ বুঝি নেই, মানে বিক্রিয়া লিখে কথাগুলো লিখতে হবে, কথাগুলো লিখে বিক্রিয়া লিখবা, বিক্রিয়া লিখে তুমি পুরোপুরি পেয়ে যাবা। এই কি বলো? কি কারণ চলে গেছে, নো প্রবলেম, এই কথা নেই। তাহলে মেইন ব্যাপারটা কি বলো? বিক্রিয়া লিখে কি করতে হবে? কথাগুলো লিখলে ফুল মার্কস পেয়ে যাবে। সালফেট আয়নের শনাক্তকরণ, ক্লোরাইড আয়নের শনাক্তকরণ, অ্যালুমিনিয়ামের শনাক্তকরণ। এবার সবাই লিখো অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ, সবাই লিখো অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ, সবাই লিখো। কি আয়ন শনাক্তকরণ বলো? হ্যাঁ অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ, সবাই লিখো অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ, সবাই লিখো অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ। তাহলে অ্যালুমিনিয়ামের একটা লবণ নিতে হবে, আরেকটা লবণ নিতে হবে বলো? অ্যালুমিনিয়ামের একটা লবণ নিতে হবে। এই লবণের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ডালবো, কি ডালবো? তখন প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডটা অধক্ষিপ্ত হবে, এর মধ্যে যদি আবার অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড ডালি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হবে। তো এরপরে যদি আরো অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড ডালি, অধক্ষেপটা দ্রবীভূত হয়ে যাবে। এর মধ্যে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড দিই, তাহলে অধক্ষেপটা আবার পুনরায় ফিরে আসবে। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? অ্যালুমিনিয়াম শনাক্তকরণ বলা হয়। তাহলে আমরা একটু লিখতেছি ডাইরেক্ট আমি,
তাহলে প্রথমে সবাই একটু লেখো অ্যালুমিনিয়াম 3+ দাও, দাও অ্যালুমিনিয়াম 3+, মানে অ্যালুমিনিয়াম দিয়ে 3+ দাও, প্লাস দিয়ে দিবা সোডিয়াম হাইড্রোক্সাইড, যে সোডিয়াম হাইড্রোক্সাইড 3 অণু দিবা, 3 অণু দিয়ে ইয়া দিবা, চিহ্ন দিবা, হ্যাঁ প্লাস দিয়ে 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড চিহ্ন দাও, দিয়ে লিখবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম দিয়ে ওই চিহ্নটা দিয়ে অদক্ষেপ দাও, সাদা অদক্ষেপ লেখো, সাদা অদক্ষেপ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা, আচ্ছা আসতেছে, ওর উল্টে হওয়ার কোনো কারণ নাই, হ্যাঁ হয়েছে। এই তোমরা দেখে দেখো ভুল লিখো, আমি না খুব টেনশনে আছি। আজকে সকালবেলা দেখতেছি একটা স্টুডেন্ট আসছে, আমি যা লিখেছি এটা পুরো উল্টা, মানে লিখছে যে কি লিখছে কত দেখে দেখে দিচ্ছে, অথচ সব ভুল। অ্যালুমিনিয়ামের চার্জ দিছে 2, তারপরে দিছে আরো অনেকগুলো ঝামেলা করছে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে 3টা হবে, 3টা দিয়েও নাই। তো আমি খুব টেনশনে আছিলাম, কি করতাম, আসো মনা দেখছো চলে আসতেছে মনা, কারেন্ট যখন চলে গেছে এভাবে কি হবে বল, আমাদের দেশ কি আর উন্নত হবে? না, এখন দেশ যদি উন্নত না হয় তাহলে আমরা তো আমাদের নাগরিকদের আসলে তো কোনো মূল্য থাকে না। বাংলাদেশের পাসপোর্ট যদি বাইরে দেখে বুঝছস, খুবই নেগলেক্ট করে, জানিস, অবিশ্বাস করে, নেগলেক্ট করে, হাবিজাবি করে। আল্লাহ মানে আমার আলহামদুলিল্লাহ সমস্যা হয় না, কিন্তু তারপরেও মানে মনে কর আমরা তো নাগরিক, আমাদের তো অধিকার আছে যে পুরো পৃথিবীটা ভ্রমণ করার, নাকি? যে কেউ আমাদেরকে দেখলে ভিসা দিয়ে দেওয়া উচিত, তাই মনে করি। টাকা নেই কিন্তু এমন দেশ আছে যে দেশে টাকা পয়সা কিছু লাগে না, ওই দেশে পাসপোর্ট থাকলেই হয় তোকে ভিসা দেবে, জানিস? ওইরকম ওইরকম কয়েকটা দেশের নাম বলতো। হ্যাঁ, যেমন সিঙ্গাপুর। এই সিঙ্গাপুরের দেখ, আমাদের চিরঙ্গে যদি আমরা আলাদা করে ফেলি বাংলাদেশ থেকে, আমরা মোটামুটি সিঙ্গাপুর থেকে উন্নত হয়ে যাব, বাইরের দেশের লোক আমাদের এখানে পাসপোর্ট দিয়ে আসবে। না, যাই হবে হোক না কেন, মানে আমাদের চিরঙ্গে যদি মনে কর মিরেশ্বরের পরে ওইদিকে বাদ দিয়ে দিই আমরা, মানে বর্ডার করে দিই, মানে ওই দেশে অন্য কোনো দেশের লোক আমরা, তাহলে আমরা কিন্তু সিঙ্গাপুর থেকে উন্নত হয়ে যাব। মানুষজন কম থাকলে নিয়ন্ত্রণ করা সহজ, মানুষ বেশি থাকলে নিয়ন্ত্রণ করা কঠিন, মানুষ বেশি থাকলে নিয়ন্ত্রণ করা যায় না। কিসে এই কি বলছিস? আচ্ছা এবার সবাই কথা বলিস দাঁড়া, এবার সবাই অ্যালুমিনিয়াম শনাক্তকরণ, সবাই কি দেখছিস বলতো? প্রথমে কি দেখছিস বল, বল দ্রুত বল। প্রথমে কি দেখছিস বল? এটা কোন কোন বোর্ডে আসছে বল? দিনাজপুর বোর্ড আর কুমিল্লা বোর্ডে আসছে। দিনাজপুর বোর্ড 17 লেখ, দিনাজপুর বোর্ড 17, কুমিল্লা বোর্ড 16তে আসছে। এটা দেখ, মানে এটা দেওয়ার পরে দেখ একটু সময় লেখ, এই ক্লোরাইড তো লেখস না, ক্লোরাইড তো লেখস নাই না, না লেখার দরকার নাই, তাহলে এতটুকু আর এটা দরকার নেই, এটা দরকার নেই। সাদা অদক্ষেপ, আচ্ছা এবার দেখ অ্যালুমিনিয়াম লিখবি কিন্তু ক্লোরাইড লেখার দরকার নেই, অ্যালুমিনিয়াম 3+ লিখিস না, দেন আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত দিলে এই অদক্ষেপটা দ্রবণীয় হবে। আচ্ছা স্যারকে একটু বল, এদিকে তাকা, এই সোডিয়ামের আয়নের চার্জ কত বল? +1, আর অ্যালুমিনিয়ামের কত বল? +3, তাহলে 4 আর 3 আর 1 কত? 4, তাহলে অক্সিজেন কত লাগবে? -4, তাহলে 2 2 কত? 4, তাহলে একটা যৌগ চার্জ মানে চার্জহীন হবে, জানোস তো? ওভারঅল যৌগের চার্জ কত হবে? 0 0 হয়েছে কিনা? এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। লেখ সোডিয়াম অ্যালুমিনেট, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম দ্রবণীয়, সোডিয়াম অ্যালুমিনেট, 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 সবাই লিখ সোডিয়াম অ্যালুমিনেটের নাম কি? অ্যালুমিনেট বল, সোডিয়াম অ্যালুমিনেট, অ্যালুমিনেট। তাহলে অদক্ষেপটা কি হয়েছে বল? দ্রবণীয় হয়েছে। দেন আবার অদক্ষেপের মধ্যে কি ঢালছি বল? কি ঢালছি? অ্যামোনিয়াম ক্লোরাইড। কি ক্লোরাইড বল? অ্যামোনিয়াম ক্লোরাইড, যে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড। যদি অ্যামোনিয়াম ক্লোরাইড ডালি, যে ক্লোরাইড ডালি, অ্যামোনিয়াম ক্লোরাইড ডালি, তাহলে এবার আবার অদক্ষেপ, আবার আসিব ফিরে অদক্ষেপ এই টেস্ট টিউবের তীরে, কি হয়ে? সাদা বর্ণ হয়ে। কি হয়ে বল? সাদা বর্ণ হয়ে। তাহলে আবার অদক্ষেপটা ফিরে আসছে, ফিরে আসছে কিনা বল না? কারণ কি বল? অ্যামোনিয়াম ক্লোরাইড দিছো, দেন আবার একটু তাপ দিছো, তাপ দিলে তখন অদক্ষেপটা ফিরে আসবে, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নাই। সবাই লিখো, সাদা অদক্ষেপটা আবার ফিরে আসবে, সাদা অদক্ষেপটা আবার ফিরে আসবে।
আচ্ছা সবাই লিখছো? তাহলে মুখস্থ হয়ে দেখ, বলো প্রথমে কি করছো বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালছো, ঢালার পরে কি হয়েছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে কি পড়ছে? সাদা পদক্ষেপ পড়ছে। পদক্ষেপের মধ্যে কি ঢালছো? আবার অতিরিক্ত ঢালছো। পদক্ষেপটা কি হয়েছে? মিশে গেছে বলবা না দ্রবীভূত হয়েছে? এই কথা। কিন্তু চলে গেছে বলা যাবে না, পদক্ষেপ চলে গেছে বলা যাবে না, পদক্ষেপ দ্রবীভূত হয়েছে বলবা। তারপরে দেন কি করছি আবার বলো তো? আবার কি করছি বলো? আবার অ্যামোনিয়াম ক্লোরাইড দিছি, তাহলে আবার উত্তপ্ত করছি, তাহলে ফলে কি হয়েছে বলো তো? পদক্ষেপটা আবার ফিরে আসছে টেস্ট টিউবের তীরে, মানে টেস্ট টিউবের নিচে জমা হয়তো এখানে। জি স্যার, ওই যে কারণ এইভাবে করলে এটা নিশ্চিত হওয়া যায়, মানে প্রসেস আর কি, পরীক্ষিত ফলাফল আর কি, বুঝো নাই? প্রথম বা সাদা আরো অনেকেরই আসে, জিঙ্কের আসে, তারপর হচ্ছে ক্যালসিয়ামের আসে, এরকম অনেকেরই আসে। তো তুমি বুঝবা কেমনে? বুঝো নাই? সাদা তো আরো অনেকগুলো আছে, তো তুমি কি এটা কোনটা সেটা কনফার্ম হইতে হবে না? কিছু কিছু আছে পদক্ষেপটা কি সাদা হলেও কি হয়? দ্রবীভূত হয়। যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পদক্ষেপ যখন আদর দিবে পদক্ষেপ দ্রবীভূত হবে না। বুঝতে পারছি কিনা? ইউ হ্যাভ টু বুঝতে হবে, ইউ হ্যাভ টু কি দেখো বুঝতে হবে। এখন তোমাদেরকে বলি, কারণ এমসিকিউ তে এগুলো এত বেশি আছে, যেমন এই অ্যাডমিশন টেস্টে তোমাকে আমি দেখাই, তোমাদেরকে যে আমি এত বেশি পড়াচ্ছি, এগুলো কেন পড়াচ্ছি তোমাদেরকে একটু বলি। যদি আমি এইভাবে না পড়াই তাহলে তোমরা কি কি বিপদে পড়বে আমি বলতেছি। দাঁড়াও, এই অ্যাডমিশন টেস্টে যখন তুমি যাবা, দেখো এদিকে দাও, অ্যাডমিশন টেস্টে যখন যাবা, দেখো এদিকে দাও, এই অ্যাডমিশন টেস্টে যখন যাবা, এই কথা বলেন, দেখো এদিকে দেখো, এই অ্যাডমিশন টেস্টে গেলে দেখো এদিকে দেখো, অনেক প্রশ্ন, দেখো এদিকে এই একটা বোর্ড দেখো, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা দেখ এই কোন কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়, দেখছিস 19-20 সালে আছে জাহাঙ্গীরনগরে। তো তাহলে বল, এই কপার কেও করা যায়, অ্যালুমিনিয়াম কেও, একটা অ্যালুমিনিয়াম পাইছি তো বল, কপার কেও কিন্তু করা যায়, কাকে করা যায় বল? কপার কেও করা যায়, একটাকে। তারপর দেখ এদিকে দেখা, এই এই প্রশ্নের মধ্যে দেখ কোন পদক্ষেপ পড়লে কোনটার বর্ণ কেমন হয়, তার মানে কি আমি আমার বইতে দিছি এমসিকিউ গুলো। এখন আমাকে বল, এই যে কোনটার বর্ণ কেমন, কোনটা উপস্থিতি নির্দেশ করবে, কোনটার মধ্যে কি দিয়ে সাদা পদক্ষেপ, নমুনা পাথর, নমুনা চুনা পাথর বা সামথিং কিছু। মোট ব্যাপারটা হচ্ছে, যদি তুমি একটা একটা আয়নের জন্য একটা বিক্রিয়া মুখস্থ করো, তাহলে তুমি এমসিকিউ জীবনও পারবা। তোমাকে পড়তে হবে সবগুলো। আমি এই কারণে তোমার এমসিকিউ অ্যাডমিশন টেস্টে যাতে এমসিকিউ তে কোনো ঝামেলা না হয় পড়াই নিচ্ছি, কিন্তু পরীক্ষায় কয়টা কয়টা লিখতে হবে বলো? একটা একটা করে লিখতে হবে। কিন্তু আমি অনেকগুলো আয়ন তোমাদেরকে পড়াবো, অনেকগুলো আয়ন তোমাদেরকে পড়াবো, কথাগুলো মনে রাখিও। আমি অনেকগুলো আয়ন তোমাকে পড়াবো, কিন্তু তুমি কি বলবা বলো? শুধু মেইনটা পড়লে হবে, দ্যাটস ইট। আচ্ছা এবার আসো, এবার পরে লিখে এবার জিঙ্ক আয়ন শনাক্তকরণ, এবার লিখো জিঙ্ক আয়ন শনাক্তকরণ, সবাই লিখো জিঙ্ক আয়ন শনাক্তকরণ, সবাই লিখো জিঙ্ক শনাক্তকরণ 4 নাম্বার। 4 নাম্বার লিখো জিঙ্ক শনাক্তকরণ, কথা নাই। জিঙ্ক শনাক্তকরণ, দেখো জিঙ্ক শনাক্তকরণ, জিঙ্ক 2+ শনাক্তকরণ, শনাক্তকরণ, সবাই লিখো জিঙ্ক 2+ শনাক্তকরণ, সবাই লিখো জিঙ্ক 2+ শনাক্তকরণ, সবাই লিখো জিঙ্ক 2+ শনাক্তকরণ। এই কি বলো? জিঙ্ক কি বলো? 2+ শনাক্তকরণ, সবাই লিখো জিঙ্ক 2+ শনাক্তকরণ। সবাই লিখো কি শনাক্তকরণ বলো? জিঙ্ক 2+। জিঙ্কের 2+ এর 1 নাম্বার যেটা নিশ্চিত পরীক্ষা যেটা, সেটা আমি করতেছি। জিঙ্কের সাথে দেখো, জিঙ্কের সাথে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K4Fe, যে FeCN, দেখো CN হোল 6 যদি দিয়ে দাও, এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, সরি পটাশিয়াম, আল্লাহ সরি, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই যে ফেরো আগের মতো হয়ে গেছে, ফেরোসায়ানাইড। তাহলে এটার মধ্যে যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড দাও, তাহলে কিসের পদক্ষেপ পড়বে বলো তো? পটাশিয়ামের যোজনী কত বলো? 1, আর জিঙ্কের যোজনী কত বলো? 2। তো 2 যদি হয়, তাহলে বিক্রিয়া যখন করবে, তাহলে শুধুমাত্র K4 কে সরাবে, K4 কে সরাবে। দাও দেখতেছি। এখন আমাকে বলো, এটা যখন বিক্রিয়া করবে, একটু ভালো করে দেখো, এই পটাশিয়ামের যোজনী কত স্যারকে বলো তো? 4, মানে এক তো 4টা যেহেতু 4। আচ্ছা এখানে এটা যদি ফেরো যখন হবে, তখন কিন্তু এটা ফেরাস 2+, আর এটা হচ্ছে -1, তাহলে -1 × 6, তাহলে সমান কত বলো তো? -6 না? তাহলে -6 + 2, তাহলে ওভারঅল -4, তাহলে -4 কে পজিটিভ করার জন্য কত দরকার? যদি K4 হয়, তাহলে মনে করবা ফেরোসায়ানাইড, কি সায়ানাইড বলো? আর K3 হইতো ফেরিসায়ানাইড হইতো। তাহলে এটা জিঙ্ক কয়টা বলো? জিঙ্ক এখানে একটা, কিন্তু এখানে যদি সমতা কত 2 দাও, তাহলে দেখো এই যে জাস্ট কিছু না, খাবের কাপ মমতাজ যেটা এটা বসে যাবে, জাস্ট এটার পরিবর্তে Zn, এই যে Zn2 বসবে, আর বাকিটা খাবের কাপ মমতাজ পাবে, যে FeCN হোল 6
প্লাস এখানে যে প্লাস 4টা K প্লাস তাহলে হচ্ছে জিঙ্ক, এর নাম হচ্ছে জিঙ্ক। এই যে জিঙ্ক, এই জিঙ্ক সায়ানাইড এবং এটা অদক্ষেপের বর্ণ কি বল? সাদা। কি বল? অদক্ষেপের বর্ণ কি বল? সাদা, একদম থকথকে জেলির মতো সাদা অদক্ষেপ। এই কি অদক্ষেপ বল? সাদা, জেলির মতো অদক্ষেপ। আমি দেখাবো আগামী ক্লাসে, দেখাবো জেলির মতো অদক্ষেপ, একদম জেলির মতো অদক্ষেপ পড়বে। তাহলে সায়ানাইড 2 নম্বর না রস্যই ড। আচ্ছা সবাই এবার দেখো, এটা 1 নম্বর পরীক্ষা। কি পরীক্ষা বলো? এবার আরেকটা পরীক্ষা আছে, 2 পরীক্ষা, এক্সপেরিমেন্ট নাম্বার 2, মানে 2টা পরীক্ষা আছে। এটাও কি কার সাহায্যে বলো? এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে। তাহলে প্রথমে যখন যোগ করবা সোডিয়াম হাইড্রোক্সাইড তখন হবে কি হবে দেখো, এই 2 নম্বর পরীক্ষা এক্সপেরিমেন্ট লেখো, এই যে লেখো, জাস্ট বিক্রিয়াটা লিখবা। প্রথমে যখন জিঙ্ক, এই প্রথমে দেখো, প্রথমে কার সাথে কার বিক্রিয়া হবে বলো? এই প্রথমে দেখো জিঙ্ক সালফেট বা জিঙ্ক আয়নের সাথে কার বিক্রিয়া বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে প্রথমে কি পড়ছে বলো? অদক্ষেপ পড়ছে। তুমি অতিরিক্ত দিলে অদক্ষেপ আবার কি হয়েছে বলো? আর এর মধ্যে যদি কি দাও বলো? H2S দাও, তাহলে অদক্ষেপটা আবার ফিরে আসে। বাট এটা না দিলেও কোনো সমস্যা নেই, তবে তোমাকে মাথায় রাখতে হবে দ্রবণীয় হয়। দুটোটা কি হবে বলো? দ্রবণীয় হয়, এই ব্যাপারটা মাথায় রাখবা। লিখো, এটা লিখো। এটা পরীক্ষা এমনি দরকার নেই, কিন্তু তোমাকে জানতে হবে। দেখ এক্সপেরিমেন্টে লিখো, দ্রুত লিখো। সমতা দিতে হবে, এখানে সমতা হয় না, এটা 2 দিতে হবে, সমতা দিতে হবে, সমতা করতে হবে, নাহলে অঙ্ক হবে না। সমতা অঙ্ক বলতেছি, মানে বিক্রি হবে না। আচ্ছা কি লিখছো বলো? প্রথমে কি লিখছো বলো? আচ্ছা আমি বলতেছি, প্রথম হচ্ছে জিঙ্ক সালফেটের সাথে কি লিখছো? সোডিয়াম হাইড্রোক্সাইড। জিঙ্ক হাইড্রোক্সাইড এবং কি হয়েছে বলো? সোডিয়াম সালফেট। দেন জিঙ্ক হাইড্রোক্সাইডের সাথে অতিরিক্ত কি দিছো বলো? তাহলে সোডিয়াম জিঙ্কেট হবে, তাহলে NaZnO2, NaZnO2, তাহলে সোডিয়াম জিঙ্কেট হবে। কি হবে? Na2 হবে, Na2Zn। কারণ ওভারঅল চার্জ কত বলো? ওভারঅল চার্জ কত বলো না? ওভারঅল জিঙ্কের চার্জ হচ্ছে +2, আর এয়ার চার্জ কি বলো? সোডিয়ামের হচ্ছে +1, তাহলে কয়টা বলো? 3টা। আর তাহলে আমার দরকার হচ্ছে 4টা, তো তাহলে সোডিয়াম কয়টা লাগবে বলো? 2টা লাগবে। তাহলে সোডিয়াম 2টা লাগলে ওই দেখতে যখন বিক্রিয়া হবে অক্সিজেন লাগবে 4টা, O2। তার মানে সোডিয়াম জিঙ্কেটের সংকেত কি বলো? Na2, বুঝেন? ZnO2 দিছে, ZnO2 তো ঠিক আছে, Na2 লাগবে, তো Na2 ZnO2 হবে। কেন Na2 কেন হবে বলো তো? সোডিয়াম যেহেতু কয়টা বলো? 2টা। চার্জ ওভারঅল 4 না, তাহলে সংকেত কি দিছো বলো? সংকেত কি দিছো? Na2 কি দিছো? ZnO2। এটার নাম দাও সোডিয়াম জিঙ্কেট। দিছো কিনা? অদক্ষেপ কি হয়েছে বলো? দ্রবীভূত হয়েছে। আচ্ছা এরপর লিখো প্লাস পানি, প্লাস H2O, প্লাস পানি দাও। সোডিয়াম জিঙ্কেট প্লাস পানি দাও, প্লাস পানি দিছো, H2O দিছো। আবার সোডিয়াম জিঙ্কেটের সাথে লেখো, H2S এর বিক্রিয়া দাও। সোডিয়াম জিঙ্কেটের সাথে Na2ZnO2 প্লাস H2S বিক্রিয়া দিছো, H2S বিক্রিয়া দিলে কি হয়েছে? ZnS হবে, মানে জিঙ্ক সালফাইডে অদক্ষেপ পড়বে। আর জিঙ্ক সালফাইড হচ্ছে অনুপ্রভাধর্মী, মনে আছে? আলফা পরীক্ষাতে জিঙ্ক সালফাইডে অদক্ষেপ পড়বে। প্লাস সোডিয়াম সালফাইড, ZnS প্লাস সোডিয়াম সালফাইড, Na2S প্লাস H2O, জিঙ্ক সালফেট না, জিঙ্ক সালফাইড, ZnS। কি বলো? ZnS। এই কি বলো? ZnS, এরা অদক্ষেপ পড়বে। তারপর সোডিয়াম সালফাইড, এরপর কি হবে বলো? পানি হবে। আচ্ছা এই মুখস্থ, প্রথমে সোডিয়ামকে শনাক্ত করতে গেলে কি লাগে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এই সোডিয়ামকে শনাক্ত করতে গেলে কি লাগে বলো? আবার রিক্যাপ, কি লাগে বলো? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, সাদা অদক্ষেপ। Na2H2SB2O7, আর বলো সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সঙ্গে। তার পটাশিয়াম হচ্ছে K2
H2SB2 কি 7 বলো O7 গেছে শেষ দ্বিতীয় নাম্বার আসো এই দ্বিতীয় নাম্বার ক্যালসিয়াম শনাক্তকরণ কি বলো অ্যামোনিয়াম অক্সালেট কি অক্সালেট বলো COONH4 তারপর নিচে COONH4 মনে আছে তো অথবা NH4 কি বলো C2O4 এমন পদক্ষেপের নাম কি বলো ক্যালসিয়াম অক্সালেট কি বর্ণ বলো সাদা বর্ণ দুইটা শেষ কিন্তু অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিনিয়াম প্রথমে কি দিবা বলো পদক্ষেপ হবে দেন আবার অতিরিক্ত দিলে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে দেন আবার অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত করলে আবার পদক্ষেপটা ফিরে আসবে শেষ এবার জিঙ্কেরটা পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলে কি হবে বলো জিঙ্ক ফেরোসায়ানাইডে কি পদক্ষেপ পড়বে সাদা পদক্ষেপ জেলির মতো পদক্ষেপ পড়বে এই কয়টা বলো চারটা এই চারটা ভালো করে মুখস্থ করবে ঠিক আছে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই অফ করে দেন এই